ভোটকে নানা উসিলায় বিলম্বিত করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দিন তারিখ চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন খন্দকার মোশাররফ। দলের জন্য দেলোয়ার হোসেনের অবদান তুলে ধরে বর্তমান সময়ে তার শূন্যতার কথা জানান। আলোচনায় আসে নির্বাচন প্রসঙ্গ। দীর্ঘদিন ভোট থেকে দেশের মানুষ বঞ্চিত উল্লেখ করে ষড়যন্ত্র রুখতে নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাইলেন ডক্টর মোশাররফ। এ সময় জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিএনপি বলছি যে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৩ তারিখ ঘোষণা করে আপনারা নির্বাচন ঘোষণা করেন। জনগণ নির্বাচনপন্থী হয়ে যাবে। আর জনগণ যদি নির্বাচনপন্থী হয় তাহলে দেশে কেউ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে কখনো সফল করতে পারবে না। জনগণই নির্বাচনমুখী হয়ে জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে। ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা সেই শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বরগুনায় পরিবারের সঙ্গে দেখা করে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপির পক্ষ থেকে তার পরিবারটিকে আইনি সহায়তা সহ সার্বিক সহযোগিতা দেয়া হবে। ইমরান হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি নেত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। আফরোজা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি তাদের সাথে দেখা করতে এসেছেন। তিনি জানান, মহিলা দল ও বিএনপি সব সময় নির্যাতিত নারী ও পরিবারের পাশে আছে। তারেক রহমানের পক্ষ থেকে এসেছি যে আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে। কারণ যেখানে নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন বা যে কোনো নির্যাতন, আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে। এবং আমরা দেখেন দেশে থেকে অনেক খবর পাই না ঠিক মতো। আপনার খবরটা যেমন আমি চেয়ারম্যান আমাকে বললেন পরশুদিন, আমি জানলাম, কিন্তু চেয়ারম্যান কিন্তু শুধু বিদেশে বসে উনি জানতে পেরেছেন। তিনি আরো বলেন, পরিবারটির ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। অ্যাক্টিং চেয়ারম্যান প্রত্যেকটা জেলায় মহানগরে কিন্তু আইনি সেল করে দিয়েছেন, একটা আইনি সেল করে দিয়েছেন যে আইনি সহায়তা দেওয়ার জন্য এরা, এবং সম্পূর্ণ বিনা খরচে আপনাকে আইনি সহায়তা দেবে। এই এলাকায় যারা আল্লাহ না করুক আর যেন না হয়, তবে যারা হয়েছে তারা আইনি সহায়তা সম্পূর্ণভাবে বিনা খরচে পাবেন। তো আইনি সহায়তা দেওয়া হবে তাদের, এবং তাদের সার্বিক অন্যান্য সহযোগিতা ইনশাআল্লাহ। পরে নির্যাতনের শিকার পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়। মনিরা কাজুরি, ৭১। নিয়মিত ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যমুনা রেল সেতু। এখন থেকে সেতুর ২ লাইনেই ট্রেন চলবে। উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য ও মানুষের জীবনের মান উন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহমিদুল ইসলাম। মঙ্গলবার সেতুর উদ্বোধন করে একথা বলেন সচিব। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতোই বাংলাদেশের পাশে আছে তার দেশ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান সব সময় অংশীদার হয়ে থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। যমুনা রেল সেতু এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সেখানকার বাসিন্দারা। কারণ আগে যমুনা সেতু পাড়ি দিতে সময় লাগত ২০ থেকে ২৫ মিনিট, আর এখন পাড়ি দিতে লাগবে ২ থেকে ৩ মিনিট। নতুন এই সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ৯,৭৩৪ কোটি টাকা, পরে খরচ বেড়ে হয়েছে ১৬,৮৮১ কোটি টাকা। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে ২০ মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে ৩ মিনিটে চলে আসবে। এখানে আমরা ১২০ কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারব। ডাবল লাইন সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে 2টো লাইনেই আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে। এর জন্য আপনাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যমুনা রেল সেতু উদ্বোধন হওয়ায় খুশি উত্তরাঞ্চলের মানুষ। তারা বলছেন,
এই সেতু চালু হওয়ায় ঝুঁকিমুক্ত হলো ট্রেন চলাচল, একই সাথে খুলে দিল সম্ভাবনার দ্বার। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনে সকাল থেকে ভিড় করতে থাকেন বিভিন্ন বয়সের মানুষ, যাদের চাওয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ফুল দিয়ে সাজানো ট্রেনটি দেখার। এলাকাবাসী জানান, দেশের সর্ববৃহৎ রেল সেতু এখন তাদের এলাকায়, যার মাধ্যমে একটি স্বপ্ন পূরণ হয়েছে। যমুনা সেতুতে আসতে সময় লাগতো 25 থেকে 20 মিনিট, এখন সময় লাগে 5 মিনিট। এতে দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, উত্তরবঙ্গের জন্য ভালো। আমরা অত্যন্ত খুশি যে আমাদের টাঙ্গাইলের গর্ব এটা। আর সিরাজগঞ্জের মানুষ বলছেন, বহু প্রতীক্ষিত এই রেল সেতু উদ্বোধনের ফলে তাদের সার্বিক পরিবহন ব্যবস্থা আরো সহজ এবং দ্রুততর হলো। এতে এলাকার মানুষের জীবনমান বদল হবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এখান থেকে ঢাকা যেতে পারবো এবং ঢাকা থেকে আসতে পারবো। যে সকল পণ্য সামগ্রী এই ট্রেনে আসা যাওয়া করবে, সেগুলি আসলে কিন্তু পণ্য সামগ্রীর মূল্য কিন্তু কমে যাবে। 2006 সালে মূল যমুনা সেতুতে ফাটল দেখা দেয়ায় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়। তখন সেতু দিয়ে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করত। 27 বছর পর পৃথক রেল সেতু পেলেন উত্তরাঞ্চলের মানুষ। এতে খুশি রাজশাহীবাসী। উত্তরবঙ্গের জন্য এটা খুব, আমরা অনেক দীর্ঘদিনের আমাদের কামনা ছিল। সেতুটা একটু ফাটল ছিল, আমাদের মনে একটু আতঙ্ক ছিল। তো এখন এটা সমস্যাটা সমাধানের ফলে আমরা নির্ভয়ে যাতায়াত করতে পারছি। এটা আমাদের জন্য অনেকটা ভালো এবং সুবিধা হলো। এই সেতু নির্মাণের ফলে প্রতিটি ট্রেন প্রায় 1 ঘন্টা আগেই গন্তব্যে পৌঁছাতে পারবে। এর প্রভাব পড়বে রংপুরে, বাড়বে বাণিজ্যের প্রসার। যেখানে সময় লাগতো 40 থেকে 45 মিনিট সময় লাগতো, সেখানে সেটা ওই সময়টা তারা পাবে আর কি, যাতে গাড়িগুলো আর লেট হবে না, প্রতিটা গাড়ি রাইট টাইমে আসবে। 1998 সালে যমুনা নদীর ওপর নির্মাণ করা হয় সেতু। ওই সেতুতে সিঙ্গেল রেলপথ যুক্ত করা হয়। চালু হয় ঢাকার সঙ্গে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিজ্ঞপ্তিটির বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম এই রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে হয়। আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গেল 10 মার্চ একটি গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে 20 এপ্রিলের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম। তার যুক্তি, কোনো দল নিবন্ধনের জন্য কমপক্ষে 100টি উপজেলা ও 22টি জেলায় কমিটি থাকার যে বাধ্যবাধকতা তা অযৌক্তিক। রিটের উপর শুনানি শেষে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না সেটি জানতে চান হাইকোর্ট। আর এই রিটটা আমরা এই জন্য করেছি যে আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা, সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না। এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে, যে সুপারিশগুলো এসেছে, সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয়। আদেশের প্রতিক্রিয়া রিটকারী বলেন, ইসির এই গণবিজ্ঞপ্তির ফলে পাহাড়ি জনগোষ্ঠী ও আঞ্চলিক দলগুলো নিবন্ধন পাবে না, যা বৈষম্যমূলক। আমাদের যারা হিল পিপল, আমাদের যারা অবাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা 20টা উপজেলার মধ্যে বসবাস করে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা। এদিকে গণবিজ্ঞপ্তি জারির পর 8 দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেনি। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। কামরাঙ্গীর চরের 3টি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সেমাই ও নুডলস তৈরির অভিযোগে 1,70,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অভিযোগে 2টি কারখানাকে 70,000 টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নুডলস তৈরির অভিযোগে আরেকটি কারখানাকে
1 লাখ টাকা জরিমানা করা হয়। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। রোজার ঈদে বেড়ে যায় সেমাইয়ের চাহিদা। প্রতি বছরই এই চাহিদাকে পুঁজি করে ভেজাল ও মানহীন সেমাই বাজারে ছাড়ার প্রতিযোগিতায় নামে কিছু অসাধু ব্যবসায়ী। এ ধরনের ভেজাল খাদ্য প্রস্তুত ও বাজারে সরবরাহের বিরুদ্ধে অভিযানে নেমেছে র্যাব। সকালে কামরাঙ্গীর চরের 2টি সেমাই কারখানায় গিয়ে দেখা যায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। কোনো রকম স্বাস্থ্য সতর্কতা না মেনেই কাজ করছেন কারখানার কর্মচারীরা। এ সময় 2টি কারখানাকে 70,000 টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড করলাম। আচ্ছা, আমি আপনার জরিমানা আমি কেরানীগঞ্জের আরেকটি কারখানায় বিএসটিআই এর কোনো অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল ড্রাগন নুডলস। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের নুডলস প্রস্তুতের অভিযোগে কারখানা মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। আমার এখানে ভুল হয়েছে যে আমি এটা মার্কেটে ছাড়ি না, এটা তৈরি করছি, হয়তো আমার বোঝার ভুল আছে, আমি ওইভাবে বুঝতে পারি নাই। অভিযান শেষে র্যাব 2 এর অধিনায়ক জানান, কারখানা মালিকদের সচেতন করতেই এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদকে সামনে রেখে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে ঈদের সময় যেই পরিমাণ সেমাই নুডলস লাচ্ছি বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় সেগুলো জায়গাগুলোকে শনাক্ত করা এবং সেগুলোতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই কামরাঙ্গীরচর এবং এই বসিলাতে আমরা 3টা কেরানীগঞ্জ এলাকায় 3টা কারখানাতে আমরা আমাদের আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করি। রমজানের বাকি সময় জুড়েও এই অভিযান চলমান থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। উচ্চ ধনীদের আয়কর 5 থেকে বাড়িয়ে 30% করার সিদ্ধান্ত আগামী বাজেটেও বহাল থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, বৈষম্য কমাতে ধনীদের উপর কর আরও বাড়ানো উচিত। এ সময় ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ভ্যাটের হার কমানোরও দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। রাজস্ব আদায়ের প্রধান উদ্দেশ্য সরকারের ব্যয় নির্বাহ করা, সমাজে আয় বৈষম্য কমিয়ে আনা ও আধুনিক কর ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। যদিও সেদিকে যেতে পারেনি বাংলাদেশ। ধনীদের বেশি কর দেওয়ার কথা থাকলেও গরিবের ওপর পরোক্ষ কর বসাতেই বেশি স্বাচ্ছন্দ্য পায় রাজস্ব বোর্ড। উন্নত দেশগুলোতে ব্যক্তি করের সর্বোচ্চ হার যেখানে 55% পর্যন্ত, বাংলাদেশে তা 25% মাত্র। চলতি অর্থ বছরের বাজেটে আগামী বছর থেকে উচ্চ ধনীর সর্বোচ্চ কর হার 30% নির্ধারণ করা হয়। এই আলোচনায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানায় ঢাকা চেম্বার, তবে তা নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। এই 30%কে আরও কীভাবে বাড়ানো যায়, আপনাদের উচিত সেদিকে ফোকাস করা। আমার মনে হয় না যে 30% রেটকে কমানো উচিত। আপনি যদি আশেপাশের দেশগুলোতে দেখেন, ইভেন ইন্ডিয়াতেও 30% ইন্ডিভিজুয়াল ট্যাক্স, আর ডেভেলপ কান্ট্রিগুলোতে যদি যান সেখানে তো অ্যাজ হাই অ্যাজ এখনও 50-55% রেট কিন্তু আছে। আমরা সরে গেছি, কিন্তু এটা আসলে আমাদেরকে উল্টো রেজাল্ট দিয়েছে। বর্তমানে বছরে কোনো ব্যক্তির আয় 3.5 লাখ টাকা হলে কর দিতে হয় না, যদিও ভারত সহ অনেক দেশে এই সীমা অনেক বেশি। মূল্যস্ফীতি সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সীমা বাড়ানোর দাবি জানায় ঢাকা চেম্বার। এছাড়া ভ্যাটের সর্বোচ্চ হার 15% থেকে কমিয়ে 1 অঙ্কে নামিয়ে আনার দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশের জিডিপির অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটির বিলো 50%, 48% কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক। ওয়ারেজ আমাদের যে ট্যাক্স কালেকশনের প্রায় 88%-এর ঊর্ধ্বে কিন্তু এই দুটো অঞ্চল থেকে আসছে। সো এখানে যে আমাদের যে একটা মানে সামগ্রিক একটা ভারসাম্যহীনতা রয়ে গেছে। বাজেট আলোচনায় অংশ নেন আরও কিছু খাতের ব্যবসায়ী। ব্যবসা বিকাশে উচ্চ কর হার যৌক্তিক করা, মূলধনী যন্ত্র আমদানিতে কর কমিয়ে আনা, এইচএস কোড জটিলতা দূর করা সহ বেশ কিছু দাবিও জানান তারা। রুহুল আমিন, 71, ঢাকা। ফেনীতে পুরোদমে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে অভিজাত শপিং মল, সব জায়গায় পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। আর পরিবারের সবার পোশাক এক দোকানে পেতে ভিড় করছেন নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলোতে। এর মধ্যে সবার পছন্দ ফ্যাশন ব্র্যান্ড সারা। বাহারি নকশা আর সাধ্যের মধ্যে দামের পোশাক নিয়ে সাজানো হয়েছে সারার আউটলেট। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদে পণ্য বিক্রি বাড়াতে ফেনীর বেশ কয়েকটি অভিজাত বিপণী বিতান, শপিং মল ও ব্র্যান্ডের শোরুমগুলোকে সাজানো হয়েছে আলো ঝলমলে নতুন রূপে। আর শোরুমগুলোতে রাখা হাল ফ্যাশনের বাহারি পোশাক নজর কাটছে সবার।
শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফ্যাশন ব্র্যান্ড সারার আউটলেটে ভিড় বেড়েছে ক্রেতাদের। সবার সাধ্যের মধ্যে বাহারি ডিজাইনের পোশাক দিয়ে সাজানো হয়েছে এই শোরুম। এবারের ঈদ গরমের মধ্যে হওয়ায় এই পরিবেশের উপযোগী পোশাক এনেছে সারা ফ্যাশন হাউস। কাপড়ের কোয়ালিটি, ফেব্রিক, সিজনেবল প্রাইসের জন্য এবারও আবার শপিং করার জন্য আসা হয়েছে। এই টি শার্টগুলা সবগুলো আরামদায়ক, ফেব্রিকগুলা সব হাতের নাগালে পাচ্ছে। ক্রেতারা বলছেন এক ছাদের নিচে পরিবারের সবার পোশাক পাওয়ায় সারাকেই বেছে নিচ্ছেন তারা। এছাড়া অনেকটা কম মূল্যেই পাচ্ছেন ভালো মানের সব পোশাক। সারার কাপড়ের মান ভালো, রঙও ভালো, রং আসলেই যায় নাই। মোটামুটি বাজেটে একটা যেটা আমরা ব্র্যান্ডে যেটা পছন্দ করি সেটা সারাতে পাওয়া যায়। এবার পুরো পরিবারের ম্যাচিং করে পোশাক কেনার সুযোগ দিচ্ছে সারা। সাথে ডিজিটাল পেমেন্ট কিংবা কার্ডে পেমেন্ট করলে থাকছে 10% ছাড়ে ঈদ শপিং এর সুযোগ। কার্ড পেমেন্টে 10% ডিসকাউন্ট, যেমন অন্যান্য শোরুমগুলো তো 10% ডিসকাউন্টটা পাওয়া যায় না সচরাচর। বড়দের আর বাচ্চাদেরও আছে, সেম ডিজাইনের একটা ছোটদেরও 3 পিস আছে। মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে একটা ম্যাচিং করে আপনি ফ্যামিলি প্যাকেজে নিতে পারবেন। ঈদ উল ফিতরে নতুন পোশাকের চাহিদাই থাকে সবচেয়ে বেশি, তাই চাঁদ রাত পর্যন্ত পোশাকের দোকানে ভিড় করেন সব বয়সী ক্রেতা। মনিরা কাজুরি, ৭১।